আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতে এই সংবাদ শিরোনাম। প্রথমবারের মতো সেনানিবাসে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা দক্ষিণের মেয়র পদে ইশরাক ও আসিফ মাহমুদের লড়াই। হাসনাত কই লিখত দোকান খোলা শুরু করেছে বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। মার্কিন তৎপরতায় কড়া নজর ইরানের, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত তেহরান। বাংলাদেশিদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল শিলিগুড়ির হোটেল মালিকরা। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন। প্রধানমন্ত্রী সকাল ৯টায় তার অফিসে পৌঁছান। এ সময় সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ৩ বাহিনীর প্রধানগণ স্বাগত জানান। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী প্রধানগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী দিনের কার্যসূচি অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম, PSC-জি, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফুদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব ২ মোহাম্মদ মেহেদুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই স্থানীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ইসি। রাজনৈতিক দলগুলো এ নিয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে। এর মধ্যে রাজধানীতে 2টি সিটির মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার 23 ফেব্রুয়ারি বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। ইশরাক হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 6 আসনের ধানের শীষ মার্কায় ভোট করে জয় পান। নতুন সরকারের তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। ইশরাক হোসেন এবার সংসদ মন্ত্রণালয় ছেড়ে আসতে চান নগর ভবনে। এর আগে 2020 সালে অনুষ্ঠিত DSCC মেয়র পদে নির্বাচন করেন ইশরাক হোসেন। ঘোষিত ফলাফলে তাকে পরাজিত দেখানো হয়, তবে তিনি এই ফলাফল না মেনে আদালতে গিয়েছিলেন। 2025 সালে আদালত তাকে মেয়র হিসেবে ঘোষণা দেন। রায় অনুযায়ী পরে ইশরাক হোসেনকে DSCCর মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করেছিল ইসি, তবে মেয়র পদে বসা হয়নি তার। এ নিয়ে স্থানীয় সরকার বিষয়ক তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তার বিরোধ প্রকাশ্যে আসে। মেয়রের চেয়ারে বসতে ইশরাকের অনুযায়ী ঢাকা দক্ষিণের নগর ভবন ঘেরাওয়ের পাশাপাশি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশেও অবস্থান নিয়েছিল। এ নিয়ে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছিল। এদিকে এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদও নির্বাচন করবেন DNCCর মেয়র পদে, এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি। রোববার বিষয়টি প্রকাশ্যে আসে। এর একদিনের মাথায় ইশরাক হোসেনও দিলেন মেয়র নির্বাচনের লড়ার ঘোষণা। তার পিতা সাদেক হোসেন খোকাও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে তার দল সমর্থন দেবে কি না এ নিয়ে রয়েছে প্রশ্ন। দলটির সূত্র জানা যাচ্ছিল, যারা সংসদ নির্বাচন করেননি এমন প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি। অন্যদিকে আসিফ মাহমুদের ক্ষেত্রেও জোটগত ঝামেলার বিষয় সামনে আসছে। জামাত সূত্রে জানা যাচ্ছে, তারা 11 দলীয় জোটের শরিকদের মেয়র পদে ছাড় দিতে চায় না। ঢাকা দক্ষিণের জামাতের প্রার্থী হিসেবে বিবেচনায় রয়েছে গেল নির্বাচনে ঢাকা 7 আসনে দলটির পরাজিত প্রার্থী হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহর নাম। দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে সংস্কার আর জুলাই অভ্যুত্থানে হতাহতের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার হবে কি না, এমন প্রশ্ন তোলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে কথা বলেন পাটোয়ারি। ওই পোস্টে কুমিল্লা 4 দেবিদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ফেসবুক অ্যাকাউন্টে ট্যাগ দেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারি লেখেন, হাসনাত আবদুল্লাহ কই লিখত দোকান খোলা শুরু করেছে। নির্বাচন তো হইল, এবার সংস্কার আর বিচার হইবে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এরপর 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন। অন্তর্বর্তী সরকারের অধীনে গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি নেতৃত্বাধীন সরকার। এই নির্বাচনে হাসনাত কুমিল্লা থেকে জয়ী হলেও ঢাকা 8 আসনে লড়ে হেরে যান নাসিরউদ্দিন পাটোয়ারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার সলিসিটর মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়, চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, প্রাপ্য বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন। 2024 সালের সেপ্টেম্বরের শুরুতে তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনের আগ পর্যন্ত তাজুল ইসলামের অধীনে 24 জুলাই আগস্টে
সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার 24টি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। বর্তমানে এসবের বিচার কাজ চলছে ট্রাইব্যুনাল 1 ও 2-এ। রায় ঘোষণা হয়েছে 3টির। ঘোষিত রায়ে দণ্ডিত 26 জনের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ পুলিশের প্রধানরাও রয়েছেন। রায়ের অপেক্ষায় রয়েছে জুলাই ও গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাসহ 2টি মামলা। এরই মধ্যে আগামী 4 মার্চ ঘোষণা হবে রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়। এছাড়া আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম নির্যাতনের মামলারও বিচার চলছে ট্রাইব্যুনালে। বিচারের মুখোমুখি হয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানও। আওয়ামী লীগের হেভিওয়েট বহু এমপি মন্ত্রীও এখন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যে কোনো পরিস্থিতির মোকাবেলায় তেহরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় কিছু কার্যকর প্রস্তাব বিনিময় হয়েছে এবং ইতিবাচক সংকেতও পাওয়া গেছে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এই কূটনৈতিক তৎপরতার পাশাপাশি ওয়াশিংটনের মাঠ পর্যায়ের কার্যক্রমের ওপর নজর রাখছে ইরান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেও যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা চ্যালেঞ্জের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন রাখার কথা জানিয়েছেন। তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ওমানের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী বৃহস্পতিবার 26 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 3য় দফার পরোক্ষ পরমাণু আলোচনা শুরু হতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে পেজেশকিয়ানের এই অবস্থান ইরানের দ্বিমুখী কৌশলেরই বহিঃপ্রকাশ। একদিকে তারা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাইছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দিহান থেকে সামরিক ও কৌশলগত সতর্কতা বজায় রাখছে। জেনেভা আলোচনার প্রাক্কালে প্রেসিডেন্ট এই কড়া বার্তা মূলত ওয়াশিংটনকে এটি মনে করিয়ে দিচ্ছে যে ইরান আলোচনার জন্য প্রস্তুত থাকলেও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো চাপ বা আকস্মিক পরিস্থিতির কাছে নতি স্বীকার করবে না। দীর্ঘ 1 বছরের বেশি সময় পর আবারও স্বাভাবিক হতে শুরু করেছে সীমান্তবর্তী শহর শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের যাতায়াত। রাজনৈতিক টানাপোড়েন ও দ্বিপক্ষীয় উত্তেজনার প্রেক্ষাপটে জারি করা বাংলাদেশ বয়কট সিদ্ধান্ত থেকে সরে এসে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির হোটেল মালিকরা বাংলাদেশিদের জন্য পুনরায় হোটেল সেবা চালুর ঘোষণা দিয়েছেন। এতে দুই দেশের পর্যটন ও ব্যবসায়িক যোগাযোগে ইতিবাচক বার্তা গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন GSHWA সোমবার 23 ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সদস্য হোটেল মালিকদের মধ্যে ভোটাভুটির মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে শিলিগুড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, বাংলাদেশের নির্বাচনের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। একই সঙ্গে ভারত বাংলাদেশ বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্কেও ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। বাংলাদেশে ভারত বিরোধী প্রচার ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনাও কমেছে বলে তারা উল্লেখ করেন। এসব বিবেচনায় বাংলাদেশি বয়কট ঘোষণা প্রত্যাহার করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্র শিলিগুড়ি, যা চিকেন নেক নামে পরিচিত, শিলিগুড়ি করিডোরের অংশ। এই করিডোরে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ রক্ষা করে। পাশাপাশি বাংলাদেশের ফুলবাড়ি ও হিলি সীমান্তের বাণিজ্য অনেকাংশে এই অঞ্চলের উপর নির্ভরশীল। ফলে চিকিৎসা, পর্যটন ও ব্যবসায়িক প্রয়োজনে বাংলাদেশিদের নিয়মিত যাতায়াত ছিল শিলিগুড়িতে। তবে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও ভারত বিরোধী মনোভাবের অভিযোগ তুলে 2024 সালের 9 ডিসেম্বর শিলিগুড়ির হোটেল মালিকরা বাংলাদেশি পর্যটকদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। পরবর্তীতে ভিসা কেন্দ্র বন্ধ হয়ে গেলে 2025 সালের ডিসেম্বর মাসে তা পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞায় রূপ নেয়। এদিকে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দিল্লি ও আগারতলার সঙ্গে সমন্বয় করে শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুতই সেখানে কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে সীমান্তবর্তী অঞ্চলে পর্যটন, হোটেল ব্যবসা ও দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন গতি আসবে এবং বাংলাদেশ ভারত সম্পর্কেও ইতিবাচক প্রভাব পড়বে। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।